পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, থাকছেন অন্য উপদেষ্টারাও, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। একনেকের নিয়মিত সভার পর রুদ্ধদ্বার বৈঠক। বিএনপি জামায়াতের সঙ্গে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বৈঠক, বাধ্যতামূলক ঐক্য চায় না বিএনপি, বললেন মঈন খান। নির্বাচনের জন্য সরকারকে বাধ্য নয়, সহযোগিতা করবে জামায়াত। 1-11-এর আভাস পাচ্ছে এনসিপি, বিচার সংস্কার, জুলাই ঘোষণা ও ভোটের রোডম্যাপ একসঙ্গে প্রকাশের আহ্বান। দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে দলের সম্পর্ক না থাকার দাবি। বিনিয়োগ বাড়াতে ভূমিকা রাখতে পারছে না পুঁজিবাজার, রাজনৈতিক কারণে অনেকেই নিঃস্ব, বললেন দেবপ্রিয়। বিদেশে পাচার করা সম্পদ ফেরাতে দ্রুত কার্যক্রম শুরু, জানালেন গভর্নর। এবং মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে এখনও সক্রিয় আওয়ামী আমলের সিন্ডিকেট, অভিযোগ বায়ডার সাবেক নেতার। 13 এজেন্সির বিরুদ্ধে 3 বছরে 1200 কোটি টাকা আত্মসাতের তথ্য দুদকের। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, থাকছেন অন্য উপদেষ্টারাও। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে এনইসিতে উপদেষ্টা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক শেষে এ কথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। এর আগে একনেক বৈঠকে 11,851 কোটি টাকা ব্যয়ে 9টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা জানাজানির পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। চলমান অস্থিরতার মধ্যে শনিবার দুপুর 12টার পর রাজধানীর শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে 19 উপদেষ্টাকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকে রাখা হয়নি। বেলা 2টার পর বৈঠক শেষে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন নিয়ে কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। চলে যাবেন বলেননি, তিনি বলছেন যে আমাদের যে কাজ করছি, আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো একটা বড় দায়িত্ব, এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না। অন্য উপদেষ্টারাও নিজেদের দায়িত্ব পালন করে যাবেন বলেও জানান ওয়াহিদুদ্দিন মাহমুদ। আমি নির্বাচন এবং একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য যে ধরনের একটা ক্ষেত্র তৈরি করা দরকার, সেই কাজেও এটি তো আমাদের আসল কাজ, সেই কাজেও কি কি প্রতিবন্ধকতা কোথা থেকে আসছে সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি এবং আমরা আহ্বান জানাবো গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে, রাষ্ট্রীয় সকল সংস্থাকে আমাদের এই লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য। এর আগে এনএসি সম্মেলন কক্ষে বেলা 11টায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শুরু হয়। বৈঠকে 11,851 কোটি টাকা ব্যয়ে 9টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সন্ধ্যায় বিএনপি ও জামায়াতে ইসলামের সঙ্গে যমুনায় বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, সন্ধ্যা 7:30টায় বিএনপি এবং রাত 8টায় জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস সহ তাদের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে অংশ নেবে জামায়াতে ইসলামের প্রতিনিধি দল। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অংশ নেবেন বৈঠকে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে পদত্যাগের প্রসঙ্গ তোলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকে নাটকীয় নানা ঘটনা প্রবাহে তোলপাড় রাজনৈতিক অঙ্গন। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। এই মুহূর্তে যমুনার সামনে আছেন সহকর্মী নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহী,
এমন একটি সময় আসলে আজকের বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন আসলে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নানা ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে। ইতিমধ্যে বিএনপি স্থায়ী কমিটির অন্যতম একজন সদস্য সালাহউদ্দিন আহমেদ আপনি জানেন যে অভিযোগ করেছেন যে বিএনপির তরফ থেকে সরকারের সঙ্গে যোগাযোগের জন্য নানাভাবে চেষ্টা করা হয়েছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে সময় দেননি। আর যে উদ্ভূত পরিস্থিতি, নানা নাটকীয় আসলে মোড় নিচ্ছে রাজনীতি, এবং এই যে ধোঁয়াশাপূর্ণ রাজনীতি, কখনো শোনা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করবেন বলে মনস্থির করেছেন, যেটি আমরা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মুখ থেকে আমরা সেটি যখন শুনলাম, তারপর থেকে আসলে রাজনৈতিক যে অস্থিরতাদের টানা পড়েন সেটা কিন্তু আরও বেশি তৈরি হয়েছে। সেই জায়গায় জামাত ইসলামের পক্ষ থেকে সর্বদলীয় বৈঠকের আহ্বান করা হয়েছে। আসলে বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে সরকার আসলে কি ভাবছে, সরকার কি করতে চায়, সরকার কি করছে, এবং সরকারের পরবর্তী কাজগুলো আসলে কি হবে সেই বিষয়গুলো কোনো ধরনের তাদের সঙ্গে আলাপ আলোচনা করা হচ্ছে না। সরকার নিজে নিজে আসলে সিদ্ধান্ত নিচ্ছে। সুতরাং ভবিষ্যতে রাজনীতি কোন দিকে যাচ্ছে বা রাজনীতির গতিপথ কোন মোহনায় গিয়ে ঠেকবে বা কোন দিকে এগিয়ে যাচ্ছে সে বিষয়গুলো আসলে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল তাহলে একেবারে অন্ধকারে রয়েছেন। সুতরাং সেই অন্ধকারে যাতে তারা না থাকেন, যাতে তাদের সঙ্গেও আলোচনা করা হয় এবং তাদের সঙ্গে আলোচনা করেই যাতে রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলো নেওয়া হয়, সেই জন্য তারা আসলে বারবার চেষ্টা করেছেন। সরকারের সঙ্গে কিন্তু তারা সেই সময় কিন্তু হয়ে ওঠেনি তাদের আলোচনা করার জন্য। একইভাবে আমরা কিন্তু জানি যে বেশ কিছুটা দূরত্ব তৈরি হয়েছে, মানে বেশ কিছুটা গ্যাপ দিয়ে আবার কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের যে আলাপ সেটি কিন্তু আসলে শুরু হচ্ছে আজকে, এবং সেটিরও একটা প্রেক্ষাপট রয়েছে। সেই প্রেক্ষাপটটি আমি শুরুর দিকে একটু বলার চেষ্টা করেছি যে বিভিন্ন কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে তিনি আর অন্তর্বর্তী সরকারের প্রধান পদে তিনি থাকতে চান না, তিনি পদত্যাগ করছেন। এবং দক্ষিণের যে মেয়রের যে ইস্যুটি, বিএনপি নেতা ইশরাক হোসেন তার যে মেয়র তাকে শপথ পড়ানো নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয় এবং সেটি নিয়ে কিন্তু তারা সরব ছিল বিএনপি রাজপথে। সুতরাং সেটিকে কেন্দ্র করেও এবং নানা ধরনের অস্থিরতা কিন্তু রাজনীতিতে ছিল। সরকারের তরফ থেকে আসলে যেই যুক্তিগুলো আসলে দেওয়া হয়েছে, যেটি আমরা বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছি, সেটি হচ্ছে সরকার বলছে যে সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি সেই সহযোগিতাপূর্ণ সহাবস্থাতে না থাকে তাহলে তিনি আসলে দায়িত্ব পালন করা তার পক্ষে অসম্ভব। তার মানে হচ্ছে যে এক ধরনের যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে টানা পড়েন, দীর্ঘ সময় তাদের সঙ্গে যোগাযোগ এবং তাদের যে আলোচনার যে গ্যাপ সেটি তৈরি হওয়ার কারণে কিছুটা ভুল বোঝাবুঝি তো আমরা বলতেই পারি। সেই জায়গাটি থেকে আসলে কি হচ্ছে, সরকার কি করতে চায় এবং সরকার সহযোগিতা চেয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। আজকে ধারণা করা হচ্ছে যে সরকার আইন শৃঙ্খলা উন্নয়নে এবং আন্দোলনের যেই ধরনের হচ্ছে যে মাঠে আন্দোলন ছড়িয়ে পড়েছে বিভিন্ন দাবিতে, সেগুলোকে কিভাবে কিছু কমিয়ে আনা যায়, সরকার সেই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইবে এবং আইন শৃঙ্খলা উন্নয়নে আসলে সহযোগিতা চাইবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের তারা সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করবেন, তারা সেই পরামর্শ দিবেন। সব কিছু মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আজকের যে বৈঠক সেটি হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল আমার কাছে যমুনার সামনে থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম যমুনায়। সংকট নিরসনে ঐক্য জরুরি, তবে বাধ্যতামূলক ঐক্য চায় না বিএনপি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। জানান গণতন্ত্রের উত্তরণে নির্বাচনী একমাত্র সমাধান। আলাদা অনুষ্ঠানে দলটির আরেক নেতা ডাক্তার এসজেডএম জাহিদ হোসেন বলেন, ডক্টর ইউনূসকে যারা বিতর্কিত করতে চায় তাদের লাগাম টেনে ধরতে হবে। প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের দুদিন পেরোলেও এখনও বিভিন্ন অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে এই প্রসঙ্গ। সবার কণ্ঠেই ঐক্যের ডাক। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, বাধ্যতামূলক ঐক্য চান না তিনি। গণতন্ত্রে উত্তরণই একমাত্র সমাধান উল্লেখ করে তিনি বলেন, দেশে কি পরিবর্তন করতে হবে তা আগেই ঠিক করা উচিত। আমরা গণজোয়ারে যেন আবার সেই মানবাধিকার লঙ্ঘন করে না ফেলি, সেই মানবাধিকার থেকে বাংলাদেশে 18 কোটি মানুষকে যেন বঞ্চিত না করি। এখানে কয়েকজন বক্তা বলেছে যে আমরা সব কিছুতে একমত হব। আমি স্বীকার করি আমরা সব কিছুতে একমত হবো, এটা আমি স্বীকার করি না। আমি স্বীকার করি যে আমরা ভালো কাজে সবাই একমত, কারণ আমরা যদি ভালো এবং মন্দ কাজে সবাই একমত হয়ে যায় তাহলে কিন্তু আমরা আবার বাকশাল 3 সৃষ্টি করি। একই অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর বলেন, গণহত্যার বিচার, রাষ্ট্রীয় সংস্কার, নির্বাচন সবই প্রয়োজন। প্রধান উপদেষ্টাকে ঘিরে 111-এর দুষ্টচক্র সক্রিয় বলেও অভিযোগ করেন তিনি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, এখনো আমরা
আপনাকে বিশ্বাস করতে চাই, আপনার পাশে থাকতে চাই, আপনাকে নিয়েই আমরা বাংলাদেশের সংকট উত্তরণ করতে চাই, আপনাকে আমাদের এই কাফেলার ইমাম বানাতে চাই। কিন্তু আপনার রাজনৈতিক দলগুলোর সাথে সেই আস্থা বিশ্বাসের সম্পর্ক অর্জন করতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এস.জেড.এম. জাহিদ হোসেন বলেন, ডক্টর ইউনূসকে যারা বিতর্কিত করতে চায় তাদের লাগাম টেনে ধরতে হবে। রাজনৈতিক দলকে প্রতিপক্ষ মনে করলে রাজনৈতিক দলেরই শেষে জয় হয় বলে তিনি মন্তব্য করেন। ওনাকে যারা বিভিন্নভাবে বিতর্কিত করার সরকারের কার্যক্রমকে চেষ্টা করে, এখনো সময় আছে, লাগাম টেনে ধরুন। রাজনীতিবিদদেরকে, রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করবেন না। রাজধানীর অপর এক অনুষ্ঠানে অংশ নিয়ে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন ডিসেম্বরে নয় বরং তার আগেই সম্ভব। দ্রুত গণতন্ত্র ও নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হবে বলে জানান তিনি। কিভাবে আমরা একটি গণতান্ত্রিক অর্ডারে ফিরে আসবো দ্রুত সময়ে, এইটাই হচ্ছে মুখ্য বিষয়। নির্বাচনই দেশের গণতন্ত্রের উত্তরণের একমাত্র সমাধান হিসেবে দেখছে বিএনপি। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে বাধ্য নয়, সহযোগিতা করবে জামায়াতে ইসলামী। সকালে মগবাজারের আল ফালাহ মিলনায়তনে দলটির মজলিসে শুরার অধিবেশনে কথা জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচন ও সংস্কার নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার মাধ্যমে জনগণের সংশয় দূর করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। শনিবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয় জামায়াতে ইসলামীর দলীয় সর্বোচ্চ বৈঠক মজলিসে শুরার অধিবেশন। এ সময় দেশের চলমান পরিস্থিতি তুলে ধরেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, রাজনৈতিক সংকট নিরসনে সব দলকে নিয়ে আলোচনার বিকল্প নেই। সবার আগে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার কথা জানিয়ে সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে নিয়ে যে কোনো মন্তব্য থেকে বিরত থাকা উচিত বলেও মনে করেন জামায়াতের আমির। সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এই সংস্কৃতির অবসান হওয়া উচিত। সেনাবাহিনীকে বিতর্কিত করলে একটা স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। আমরা সেই সমূহ বিতর্ক থেকে আমাদের প্রিয় গর্বিত সেনাবাহিনীকে আমরা মুক্ত রাখতে চাই। জামাত আমির আরও বলেন, দেশের জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির কথা বিবেচনা করে মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দরের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবার সাথে আলোচনা করা প্রয়োজন। সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করে তার জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করেন তিনি। নির্বাচনকে অর্থবহ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু সংস্কার লাগবে। নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক, তাহলে জনমনের স্বস্তি এবং আস্থা তৈরি হবে। মানবিক করিডোরের নামে একটা উদ্যোগ, এর সাথে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত। সুতরাং এই বিষয়টি ভেবে চিন্তে আগাতে হবে। হুট করে এটাতে কোনো কিছু করা যাবে না। নির্বাচনের জন্য সরকারকে দলীয়ভাবে সহযোগিতার ঘোষণাও দেন জামাত আমির। চান জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার, তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক জাতিসংঘের মাধ্যমে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শুধু নির্বাচন নয়, বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে চায় এনসিপি। দুপুরে সংবাদ সম্মেলনে কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলাদেশ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হতে দিতে চায় না উল্লেখ করে জাতীয় স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তার। দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির সম্পর্ক না থাকার দাবিও তার। এদিকে দেশ ক্রান্তিকাল সময় পার করছে জানিয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, দেশে 1-11-এর আভাস পাওয়া যাচ্ছে। সমসাময়িক নানা ইস্যুতে বাংলা মোটরের কার্যালয়ে দুপুরের সংবাদ সম্মেলনে যোগ দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন। কথা বলেন সম্প্রতি প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন, নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর অনৈক্য নিয়ে। দেশ ক্রান্তিকালীন সময় পার করছে উল্লেখ করে আখতার হোসেন বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অপূর্ণ থাকার আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে 1-11-এর আভাস আমরা লক্ষ্য করছি। জনগণ যে আকাঙ্ক্ষার ভিত্তিতে 24-এর অভ্যুত্থানে শরিক হয়েছিলেন, সে আকাঙ্ক্ষা অপূর্ণ রয়ে যাওয়ার নানা ধরনের সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এখন সবার আগে প্রয়োজন স্থিতিশীলতা। সব রাজনৈতিক দলকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা সরকারকে সহযোগিতার আহ্বান তার। বাংলাদেশকে বারবার অনৈক্যের দিকে, বিভাজিত করার দিকে ঠেলে দিয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং নানা ধরনের বাংলাদেশ বিরোধী শক্তি। এখন আসলে সবার আগে প্রয়োজন একটা স্থিতিশীলতা
সরকারের এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষের সাথে কথা বলে একটা স্থিতিশীল জায়গায় যাওয়া এবং সকল রাজনৈতিক দলের সরকারের প্রতি সেই সহযোগিতা পূর্ণ যে মনোভাব সেটা ব্যক্ত করা। বিচার সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনী রোডম্যাপ একত্রে ঘোষণার দাবি জানান নাহিদ ইসলাম। বলেন, সেনাবাহিনীর প্রতি আস্থা থাকলেও রাজনৈতিক বিষয়ে তাদের মতামত দেওয়া উচিত নয়। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, জুলাই ঘোষণাপত্র এবং বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা। সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে। সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, কিন্তু তার কাজ নয় রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়া। তার কাজ দেশের প্রতিরক্ষা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা। সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। মোহাম্মদ ইউনূস, হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় বিএনপির তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ চলছে। এতে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃষ্টি উপেক্ষা করে নির্ধারিত সময়ের আগে সেন্ট্রাল হাই স্কুল মাঠে জড়ো হন উত্তরের 16 জেলার নেতাকর্মীরা। তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কলেজ কমিটির নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নিয়েছেন সমাবেশে। বিএনপির 31 দফার রূপরেখা বাস্তবায়নে তরুণ সমাজকে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করা, পাশাপাশি রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সচেতন করতেই এই সমাবেশের আয়োজন করেছে বিএনপি। যে তরুণদের অধিকার হরণ করা যাবে না, বিশেষ করে তাদের ভোটাধিকার হরণ করা যাবে না, অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হোক। আজকের সমাবেশ থেকে আমরা এই বার্তাটুকুই দেশবাসীকে দিতে চাই। তরুণরা যে 17 বছর তাদের ভোট থেকে আজকে বিতাড়িত, সে ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্যই আজকে এই সমাবেশ। বাংলাদেশে যদি একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া আনার জন্য একটি সুষ্ঠু নির্বাচন অবশ্যই দরকার। মনন, শক্তি, সাহস এবং সম্ভাবনাকে ধারণ করার সক্ষমতা বিএনপির রয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে প্রথম 18 মাসের মধ্যে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এই মুহূর্তে বগুড়া শহরের সূত্রাপুর সেন্ট্রাল স্কুল মাঠে আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহিন, তারুণ্যের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের আয়োজনে বগুড়ার সেন্ট্রাল মাঠে অনুষ্ঠিত হচ্ছে তারুণ্যের সমাবেশ। আর এই তারুণ্যের সমাবেশকে ঘিরে আজকে দুপুর থেকে নেতাকর্মীরা এই বগুড়া সেন্ট্রাল মাঠে উপস্থিত হন এবং আপনারা দেখতে পাচ্ছেন পিছনে বৈরী আবহাওয়া এবং প্রচন্ড বৃষ্টির মধ্যেও নেতাকর্মীরা তারা অবস্থান করছেন এই মাঠে নেতাদের বক্তব্য শোনার জন্য এবং তাদের অধিকার প্রতিষ্ঠার যে বার্তা নেওয়ার জন্য তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিতে ভিজেই নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছেন এই সমাবেশে। ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নজরুল ইসলাম খান, তিনি কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন এবং ইতিমধ্যে এসেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি এখন মঞ্চে বক্তব্য রাখছেন, তরুণদের নিয়ে তার বার্তা দিচ্ছেন, তাদেরকে পরবর্তী করণীয় কী হবে, আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তারা কী ধরনের ভূমিকা পালন করবেন সেই বিষয়গুলো কিন্তু বলা হচ্ছে। আপনারা জানেন যে আজকে সকাল থেকেই বগুড়ায় বৃষ্টি হওয়ার কারণে এখানে নেতাকর্মীরা আসতে দেরি হয় এবং 3টার সমাবেশ আজকে বিকেল 4:30টার সময় আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই সমাবেশ, যেখানে এই সমাবেশের আগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে দেশাত্মবোধক গান সহ বিভিন্ন ধরনের গান পরিবেশনের মাধ্যমে এই সমাবেশটি কিন্তু চলতে থাকে। এক পর্যায়ে এখন নেতারা বক্তব্য রাখছেন, যারা বিএনপির 3টি অঙ্গ সহযোগী সংগঠন যারা রয়েছেন তারা নেতারা বক্তব্য রাখছেন এবং কিছুক্ষণের মধ্যেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, যিনি বক্তব্য রাখবেন। এখন বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তো এই ছিল আমার কাছে বগুড়া সেন্ট্রাল মাঠে বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের তারুণ্যের সমাবেশের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়। জুলাই ঘোষণাপত্র বাধাগ্রস্ত করতে সক্রিয় হয়েছে একটি মহল। এই অপশক্তিকে প্রতিহত করতে শিক্ষার্থীরা রাজপথে আছে। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা বলেছেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম। আর সংগঠনের মুখ্য সংগঠক ফরহাদ সোহেল বলেন, ভিন্ন মাত্রার শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চায় জাতীয় যুবশক্তি।
রাজনীতিতে জুলাই অভ্যুত্থানের অন্যতম চালিকা শক্তি যুব সমাজের অংশীদারিত্ব নিশ্চিত করতে 16ই মে আত্মপ্রকাশ করে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তি। প্রথম আনুষ্ঠানিক কার্যক্রম হিসেবে শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান সংগঠনটির সদস্যরা। ৭১-এর শহীদদের শ্রদ্ধা জানানো শেষে আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের স্বীকৃতির স্মারক জুলাই ঘোষণাপত্রের প্রকাশ বাধাগ্রস্ত করছে একটি মহল। তাদের প্রতিহত করতে যুবশক্তি রাজপথে থাকবে। জুলাই ঘোষণাপত্র যেন অনতিবিলম্বে সরকারের পক্ষ থেকে যেন প্রকাশ করা হয়, সেই জন্য আমরা অনতিবিলম্বে রাজপথে আমাদের কর্মসূচি ঘোষণা করব এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করার আগ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। একই দিন দুপুরে রাজধানীর রায়ের বাজারে জুলাই অভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত করেন সংগঠনের নেতারা। সেখানেও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তারিকুল। আমরা মনে করি যে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচনের কথা বলে তারা বিব্রত করেছে। বিচারের কোনো রোডম্যাপ তারা চাচ্ছে না, অর্থাৎ আমরা বিচারের কোনো রোডম্যাপ আমরা পাইনি। অর্থাৎ আমরা বিচারের রোডম্যাপ চাই, আমরা সংস্কারের রোডম্যাপ চাই। দলের লেজুর ভিত্তিক সংগঠন হিসেবে জাতীয় যুবশক্তি কাজ করবে না বলে জানান যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল। বলেন, আর্থিক চালিকা শক্তি হিসেবে সদস্য প্রতি ৫,০০০ টাকা এককালীন ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় থেকে থানা পর্যায়েও মাসিক ফি নির্ধারণ করা হয়েছে। আমরা আমাদের নিজেদের সেলফ ফাইন্যান্সিং এর যে ব্যাপারটা, এটাকে আমরা ইনশিওর করছি, কারণ আমরা জানি প্রত্যেকটা যুব সংগঠনই প্রশ্নবিদ্ধ হয় ওদের অর্থনৈতিক পলিসিগুলোর কারণে। প্রথম আমাদের সাধারণ সভাতে আমরা ওই ব্যাপারটা একদম আমাদের যারা কেন্দ্রীয় সদস্য ছিল সবার কাছে আমরা ক্লিয়ার করে ফেলছি। শীঘ্রই জেলা পর্যায়ে যুব মার্চ কর্মসূচির ঘোষণা আসছে বলেও জানান নেতাকর্মীরা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত ভাবমূর্তিকে পুঁজি করে কয়েকজন উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখ্য আহ্বায়ক শরীফ ওসমান হাদী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে ইনকিলাব মঞ্চ। উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র প্রতিনিধিরা পদত্যাগ করলে এই সরকারের আর বৈধতা থাকবে না বলেও মন্তব্য করেন ওসমান হাদী। ডক্টর ইউনূসের ইমেজ ব্যবহার করে এই উপদেষ্টাদের মধ্যে অনেকেই বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। তারা ডক্টর ইউনূসের ব্যবহার করে এগুলোর পরিত্রাণ চাচ্ছেন। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো এই সরকারের কাজ ছিল কি? 3টে কাজ। তারা ফোকাস হারিয়ে কতক্ষণ নদী নালা খনন করেন, কতক্ষণ খাল খনন করেন, করিডোর নিয়ে কথা বলেন। তার প্রধান ফোকাস ছিল জুলাই গণহত্যার বিচার। তার দ্বিতীয় ফোকাস মৌলিক সংস্কার। তার তৃতীয় ফোকাস কত দ্রুত নির্বাচন দেওয়া যায়। বিচার, সংস্কার, নির্বাচন, এর বাইরে আপনি এত কথা কেন বলবেন? অথচ আমরা দেখলাম সে 12টা, 14টা, 15টা, ডজন প্রতিদিন সংস্কার কমিশন করছে। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে জনপ্রতি ৭৯,০০০ টাকা খরচ হলেও রিক্রুটিং এজেন্সিগুলো আদায় করে প্রায় ৫ লাখ টাকা। দুদক বলছে, বিগত সরকারের আস্থাভাজন 13টি এজেন্সি 3 বছরে প্রায় ১২০০ কোটি টাকা আত্মসাৎ করেছে। অভিযুক্ত এজেন্সি মালিকের বিরুদ্ধে মামলা করতে সুপারিশ করেছে অনুসন্ধানকারী দল। তাসলিম তৌহিদের প্রতিবেদন। রাজধানীর ফকিরাপুলে অবস্থিত আকাশ ভ্রমণ লিমিটেড এই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে মিলেছে মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে ১৩৫ কোটি ৫৫ লাখ টাকার বেশি আত্মসাতের প্রমাণ। দুদক বলছে, সরকারি হিসেবে ৭৯,০০০ খরচ হলেও মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার নির্দিষ্ট সিন্ডিকেট ৪,৭০,০০০ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আদায় করে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আশীর্বাদ পুষ্ট এসব রিক্রুটিং এজেন্সি মানুষের অর্থ হাতিয়ে নিতে নানা ছলচাতুরির আশ্রয় নেয়। এরকম 13টি এজেন্সি 2021 থেকে 2024 সাল পর্যন্ত অভিবাসীদের কাছ থেকে প্রায় ১২০০ কোটি টাকা অতিরিক্ত আদায় করে আত্মসাৎ করেছে বলে প্রমাণ পেয়েছে দুদক। এদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানকারী দল আলাদা 13টি মামলার সুপারিশ করেছে। বাইরার সাবেক এক নেতার অভিযোগ, আওয়ামী লীগের সুবিধাভোগী সিন্ডিকেট শত শত কোটি টাকা লুট করেছে। সেই সিন্ডিকেট এখনও সক্রিয় আছে বলেও দাবি তার। একই সিন্ডিকেট চক্রই কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে যারা ছিল সেই মন্ত্রী, এমপি এবং নেতারা কিন্তু এখনও আছে। তারা হয়তো তাদের সেই একই নামে না হইয়া বেনামে করার চেষ্টা করছে। কিন্তু তারা অভিবাসীদের নিয়ে কাজ করা এই বিশেষজ্ঞের মতে, অতিরিক্ত অর্থ নিলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্টরা। এই সিন্ডিকেট সক্রিয় থাকলে সংকটে পড়বে শ্রম বাজার। বিভিন্ন দেশেই শ্রমিক পাঠানোর বিভিন্ন অপরাধের কারণে দৃষ্টান্তমূলক কিন্তু কোনো রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কিন্তু আমাদের মন্ত্রণালয় বা অধিদপ্তর তেমন কোনো ব্যবস্থা নিতে পারে নাই। আপনি মিডল ইস্টেও কিন্তু ১,৬৫,০০০ টাকা সৌদি আরব, সেখানে কিন্তু ৬ লাখ ৭ লাখ টাকায় মানুষ যাচ্ছে। কিন্তু জেনে যদি তার প্রতিকার না করে, তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয়, তাহলে তো এটা
এটা কোনোভাবেই রোধ করা সম্ভব না। গেল মার্চে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে 1128 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 12টি রিক্রুটিং এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সহযোগী তৌফিকা করিমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে 56 কোটি 61 লাখ টাকার অবৈধ সম্পদ ও 374 কোটি 51 লাখ টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এদিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের দেশ থেকে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের নির্দেশনা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন বিচারিক আদালত। শেখ হাসিনার ঘনিষ্ঠ দুই ব্যক্তির লন্ডনে প্রায় 90 মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের লন্ডনে থাকা দুটি সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে এনসিএ। এ জব্দের কারণে তিনি এবং তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমান লন্ডনের গ্রোসভেনর স্কয়ারে অ্যাপার্টমেন্ট সহ কোনো সম্পত্তি বিক্রি করতে পারবে না। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী গ্রেশাম গার্ডেন্সের ওই বাড়িতে শেখ হাসিনার বোন শেখ রেহানা থাকতেন। রামপাল বিদ্যুৎ কেন্দ্রকে বাংলাদেশে ভারতীয় আধিপত্যের প্রতীক উল্লেখ করে বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধের পথ খোঁজার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। সকালে রাজধানীর এফডিসিতে বিগত শাসনামলে জ্বালানি খাতে লুণ্ঠনের দায় বিষয়ক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এ অনুষ্ঠানে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, দেশি বিদেশি নানা গোষ্ঠী গ্রাস করে রেখেছে জ্বালানি খাতকে। এ অবস্থা থেকে উত্তরণের প্রয়োজন গণমুখী পরিকল্পনা। জ্বালানি খাতে আমদানি ও বিদেশি ঋণ নির্ভরতা অর্থনীতিকে চাপে ফেলছে উল্লেখ করে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, দেশের জ্বালানি সংকট কাটাতে নিজস্ব সম্পদ অনুসন্ধান ও জাতীয় সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। কর্পোরেট ইন্টারেস্টটা যদি এই সরকারও প্রধান বিবেচ্য বিষয় হিসেবে ধরে, তাহলে তো এই পরিবর্তনটা হবে না। কর্পোরেট ইন্টারেস্ট না পাবলিক ইন্টারেস্ট, এই দুইয়ের মধ্যে টানাপোড়েন কিন্তু এখনও শেষ হয় নাই। জনগণের স্বার্থ যদি দেখা হয়, তাহলে জ্বালানি এবং বিদ্যুৎ খাতের নীতিমালার একটা বড় ধরনের পরিবর্তন, ডাইরেকশনের পরিবর্তন, গতিমুখের পরিবর্তন করতে হবে, যেটা এখন পর্যন্ত আমরা সেই লক্ষণ দেখি নাই। দায়মুক্তি আইন যেভাবে বাতিল করা হলো, তাতে আমাদের প্রত্যাশা ভঙ্গ হয়েছে, কারণ ওই একই ধারাটা চলল। আমাদের দরকার রামপাল, রূপপুর, মাতারবাড়ি, এগুলো কিভাবে বাতিল করা যায় সেটার একটা রাস্তা তৈরি করা, কারণ এগুলো বাংলাদেশের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে সামনে। চট্টগ্রামে এবার কোরবানির জন্য প্রস্তুত 8,60,000 গবাদি পশু। ঘাটতি রয়েছে 35,000। 3 পার্বত্য জেলা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা গরু দিয়ে ঘাটতি চাহিদা পূরণ হবে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। ঈদুল আজহার সামনে রেখে পশুর বাড়তি পরিচর্যা করছেন খামারিরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম শহর ও গ্রামে গড়ে উঠেছে বড় আকারের অনেক গরুর খামার। নগরে 100-রও বেশি এগ্রো খামার রয়েছে। এখানে দেশীয় পাশাপাশি বিদেশি জাতের গরুও লালন পালন করা হচ্ছে। এবার চট্টগ্রামে কোরবানির চাহিদা প্রায় 8,96,000। এর মধ্যে কোরবানিযোগ্য গবাদি পশুর উৎপাদন 8,60,000, ঘাটতি প্রায় 35,000। আমাদের কিছু কিছু জেলা ঘাটতি আছে, আবার কিছু কিছু জেলা বেশি আছে। ওভারঅল সারা বাংলাদেশে আমাদের দেখা যায় যে গরু উদ্বৃত্ত আছে। এখন পর্যন্ত হাটগুলোতে বেচা কেনা শুরু না হলেও এগ্রো ফার্ম থেকে পছন্দের পশুটি ক্রয় বিক্রয় শুরু হয়ে গেছে। মানুষ যেন কিনতে পারে ওরকম একটা দাম রেখে দিয়ে থাকি আমরা, যেন কাস্টমার আতঙ্কে না পড়ে থাকে। আমাদের এই কোরবানির চার রাত পর্যন্ত আমাদের কাছে গরু রাখার সুযোগ আছে, কাস্টমারদের জন্য আমরা এভাবে সুযোগ করে দিচ্ছি। চট্টগ্রাম নগরীতে পশুর চাহিদা 1,09,757টি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে রংপুরের সবচেয়ে বড় পশুর হাট গঙ্গাচড়া উপজেলার বেদগাড়ি হাটে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। সরাসরি যাচ্ছি তার কাছে।
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে উত্তরের জেলা রংপুরের পশুর হাটগুলোতে কিন্তু ক্রেতা বিক্রেতার হাট ডাকে একেবারে জমতে শুরু করেছে। নিজের পছন্দ মতো পশু কিনতে আসছেন কিন্তু ক্রেতারা। আমি এই মুহূর্তে আছি রংপুরের গঙ্গাজড়া উপজেলার সবচেয়ে বড় হাট রয়েছে বেদগাড়ি হাট। সেই হাটে প্রতি সপ্তাহে কিন্তু শনিবার এবং মঙ্গলবার এই দুটি বারই কিন্তু আসলে এই হাট কিন্তু আসলে বসে। শনিবার সকাল থেকে কিন্তু জেলার সবচেয়ে বড় এই পশুর হাট গঙ্গাজড়া উপজেলার বেদগাড়ি হাটে পশু নিয়ে আসেন বিক্রেতারা। আমরা কথা বলেছিলাম জেলার প্রাণী সম্পদ অধিদপ্তর কর্মকর্তার সঙ্গে। তিনি যেমনটি জানিয়েছেন রংপুর জেলার 8টি উপজেলায় 52,671 জন খামারি আসন্ন কোরবানিকে সামনে রেখে গবাদি পশু লালন পালন করেছেন। রংপুর জেলার যার চাহিদা কিন্তু 2,24,751টি এবং প্রস্তুত আছে প্রায় 3,63,312টি। চাহিদা মিটিয়েও কিন্তু তারা যেমনটি বলছেন 1,38,561টি পশু রংপুর জেলার বাইরেও কিন্তু বিক্রি করা সম্ভব এবং বর্তমানে রংপুর জেলায় কিন্তু স্থায়ী অস্থায়ী মিলে 61টি হাটে এবার কিন্তু এই কোরবানি ঈদকে সামনে রেখে গবাদি পশু কিন্তু বিক্রি করা হচ্ছে। মূলত হাট কিন্তু বসেছে এবং যেখানে কিন্তু 41টি মোবাইল ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে যাতে করে এই পশুগুলোকে হাটে নিয়ে আসার ক্ষেত্রে যাতে করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা পশুগুলো যাতে যখন অসুস্থ হয়ে পড়ে তখন যাতে তাৎক্ষণিক আসলে ট্রিটমেন্ট বা সেবা দেওয়া হয় সেগুলো কিন্তু ভেটেরিনারি যে টিম রয়েছে 41টি ভেটেরিনারি টিমের মাধ্যমে কিন্তু সার্বক্ষণিক কিন্তু আসলে এই কাজগুলো করা হচ্ছে এবং আমরা দেখেছি যে জেলার বিভিন্ন হাটগুলোতে আসলে এই ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটগুলো কিন্তু একেবারেই কিন্তু জমতে শুরু করেছে। আমরা দেখেছি গত কয়েক বছর ধরে কিন্তু কোরবানির যে পশুর উৎপাদন হয় সেটা কিন্তু চাহিদার চেয়েও অনেক বেশি। উদ্বৃত্ত এই পশুর কিন্তু মূল ক্রেতা যদি বলা যায় কিন্তু ঢাকা সহ বিভিন্ন এলাকার পাইকারি যে ক্রেতারা তবে আগের বছরগুলোর তুলনায় যে আমরা হাসিলের কথা যদি বলি দালালের দৌরত্বের কারণে এবার কিন্তু সেই পাইকারিগুলো পশু ক্রেতাদের দেখা মিলছে না হাটগুলোতে। সে কারণে দালালের কারণে কিন্তু ক্রেতাদের মধ্যেও দেখা গেছে মূলত হাট বিমুখতা দেখতে পাচ্ছি। তবে এখানকার যারা ক্রেতারা যেমনটি বলছেন এবং তারা বলছেন যে পশুর যে দাম সেটি কিন্তু 1 লাখ থেকে 1,30,000 টাকা হচ্ছে, যে পশুগুলোর দাম কিন্তু 90,000 টাকার মতো এবং বিক্রেতারাও কিন্তু আশায় রয়েছেন সামনের দিনগুলোতে আসলে তাদের ন্যায্য মূল্য পাবেন এই পশু বিক্রির ক্ষেত্রে। তো এই ছিল আমার কাছে থাকা রংপুর জেলা গঙ্গাচড়া উপজেলা যে বেদগাড়ি হাট রয়েছে সেই পশুর হাট থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে। ইউরোপ আমেরিকায় সরাসরি গার্মেন্টস পণ্য পাঠাতে নিরাপত্তা তল্লাশির পাশাপাশি সংরক্ষণের জন্য চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে স্থাপন হচ্ছে RA3 জোন। ইউরোপীয় ইউনিয়নের নির্দেশনা অনুযায়ী আগামী 4 মাসের মধ্যে বিমানবন্দরে গড়ে তোলা হবে বিশেষ এই নিরাপত্তা বলয়। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর আন্তর্জাতিক রূপ পাওয়ার 24 বছর পেরিয়ে গেল কার্যকর হয়নি রেগুলেটর এজেন্ট 3 জোন, যে কারণে ইউরোপ আমেরিকাগামী গার্মেন্টস সহ সব ধরনের কার্গো পণ্যকে প্রথমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠিয়ে নিরাপত্তা পরীক্ষা করা হয়। এরপর সেখান থেকে নিরাপত্তা প্রত্যয়নপত্র নিয়ে পাঠানো হয় বিদেশি বায়ারের কাছে, ফলে সময় এবং খরচ দুটোই বাড়ছিল। আমরা চাই ঢাকার মতো চট্টগ্রাম বিমানবন্দরটাকেও যাতে এক্সপোর্টের জন্য একটা হাব হিসেবে ইউজ করা হয়। ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় এখন চট্টগ্রামে RA3 জোন প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। চিটাগং এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে একটা আলাদা জোন হতে পারে, একটা সিকিউরড ওয়্যারহাউস হতে পারে। এই অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের সিকিউরিটি প্রোটোকল অনুযায়ী ইউরোপ আমেরিকার বিভিন্ন গন্তব্যে সরাসরি পণ্য পাঠাতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে স্থাপন করা হচ্ছে RA3 জোন। এর আওতায় যে কোনো রপ্তানি পণ্য বিমানবন্দরে আসা থেকে শুরু করে সংরক্ষণ, প্যাকেজিং সহ বিমানে তুলে দেওয়া পর্যন্ত অন্তত 6 স্তরের নিরাপত্তা বলয় থাকবে। পুরো সিস্টেমটাকে যে একটা RA3 জোনের আওতায় আনা হয় ওইটা আমরা সেট আপ করতে যাচ্ছি। ওটার জন্য আমাদের প্ল্যানিং রেডি, আমরা যে কোনো সময় হয়তো কাজ শুরু করব। কিছু রিকোয়ারমেন্ট তাদের থাকে, ওই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল না করলে আপনি ইউরোপে সরাসরি কার্গো ফ্লাইট অপারেট করতে পারবেন না। 2005 সাল থেকে শুরু হয়ে 2021 সাল পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে কার্গো বিমান চালু থাকলেও করোনার সময় তা বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিশেষ জোন কার্যক্রম শুরু করলে সে পরীক্ষা মধ্যপ্রাচ্য নয়, হবে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। আর এর ফলে খরচ যেমন কমে আসবে, তেমনি সরাসরি ইউরোপ আমেরিকার গন্তব্যে পৌঁছাবে বাংলাদেশের তৈরি পোশাক। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে।
4 দশকে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসী হামলায় 20,000 ভারতীয় নিহত, দাবি নয়াদিল্লির। মিথ্যার উপর ভিত্তি করে আগুন নিয়ে খেলছে ভারত, হুঁশিয়ারি ইসলামাবাদের। এনবিআরকে আলাদা করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করছেন রাজস্ব বোর্ড এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা। রাজধানীর আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ে সকাল 9টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে বিকেল 5টা পর্যন্ত। এদিকে কর্মসূচিকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। রাজস্ব বোর্ডকে বিলুপ্ত করে 2টি বিভাগ চালু করতে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে পূর্ণাঙ্গ কর্মবিরতি কর্মসূচি পালন করছেন সংস্থাটির শুল্ক, কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। পূর্ব ঘোষিত এই কর্মসূচি শুরু হয় শনিবার সকাল 9টায়। হাতে প্ল্যাকার্ড নিয়ে নিজেদের দাবির কথা তুলে ধরছেন তারা। 4 দফা দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কয়েকজন কর্মকর্তা। আমরা নিজেরাও অনুভব করছি যে আমাদের খুব দ্রুত কাজে ফেরা দরকার, কিন্তু কেন 10 দিন, 11 দিন, 12 দিন ধরে আমাদেরকে এভাবে বসে থাকতে হচ্ছে সেটি আমাদের বোধগম্য নয়। পুলিশ, আর্মি এগুলো নামিয়ে মনে হচ্ছে যে এটা দমন করার একটা চেষ্টা করা হচ্ছে। কোনো প্রকার সহিংসতা করব না, করার কোনো প্রকার চেষ্টাও করব না। এই ধরনের অভিযোগ অস্বীকার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, বহিরাগতদের প্রবেশ হতে পারে এমন খবরের ভিত্তিতে তারা নিরাপত্তা নিশ্চিত করছেন। বহিরাগতদের একটা এন্ট্রেন্স এখানে হওয়ার সম্ভাবনা আছে, তো সেটি সামনে নিয়েই আমাদের একটু ডেভেলপমেন্ট আমরা বাড়িয়েছি, সেই সাথে আমাদের সিনিয়র অফিসারদের এখানে উপস্থিতি বাড়িয়েছি। আমাদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব এবং বিজিবি টহলে রয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আমাদেরকে ওনারা সহায়তা করবেন। এদিকে দুপুরে এনবিআর প্রাঙ্গণে হাতে পোস্টার নিয়ে মানববন্ধনও করেন কর্মকর্তা কর্মচারীরা। গেল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে দাবির কথা তুলে ধরে স্মারকলিপি জমা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দেশের পুঁজিবাজারকে ক্যাসিনো আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গেল 15 বছরে এই অবস্থা তৈরি হয়েছে। রাজনৈতিক সিন্ডিকেট ও দুর্নীতির বিচার না করায় শেয়ার বাজার থেকে সাধারণ বিনিয়োগকারী নিঃস্ব হয়েছে বলে মন্তব্য করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এই অবস্থা থেকে উত্তরণে বিনিয়োগ বৃদ্ধি, বাজেটে পুঁজিবাজার নিয়ে নির্দেশনা রাখা সহ 5টি পরামর্শ দেন তিনি। পুঁজিবাজারে বড় ধস হয় 1996 সালে, দ্বিতীয়বার 2010 সালে। প্রথমবার ক্ষতির পরিমাণ 18,000 কোটি টাকা এবং দ্বিতীয়বার 20,000 কোটি টাকা। 1996 সালে বাজার থেকে বের করা $15 কোটি পাচার হয়েছে। 2টি বড় ধসের তদন্ত কমিটি হলেও শাস্তি পাননি কেউ। শ্বেতপত্র বলছে গেল 16 বছরে এই বাজার থেকে আত্মসাৎ হয়েছে 1 লাখ কোটি টাকা। শনিবার ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ আয়োজিত সেমিনারে নিজের উপস্থাপিত মূল প্রবন্ধে এসব তথ্য তুলে ধরেন শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর ঠিকমতো কাজ না করায় পরিবর্তিত পরিস্থিতিতেও বাজার ঘুরে দাঁড়াচ্ছে না। এই যা যা ঘটেছে এটা শুধুমাত্র আপনি বিচ্ছিন্ন কাউকে দায়িত্ব দিয়ে এটা পারবেন না, এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্কের ভিতরে যারা ছিলেন, যারা ওই লিস্টিংগুলো করেছেন, যারা ওইটাকে সুযোগ করে দিয়েছেন, তারা যদি এটার সাথে যুক্ত না থাকেন তাহলে এটা হতে পারতো না। এই মুহূর্তে একটা সর্বজন স্বীকৃত সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটা প্যাকেজ দাঁড় করানো খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেয়। এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, হাসিনার আমলে পুঁজিবাজারকে ক্যাসিনোতে পরিণত করা হয়েছিল। এর থেকে উত্তরণে প্রয়োজন সংস্কার ও দায়বদ্ধতা। So Bangladesh capital market has become a casino. It's not a capital market anymore. Capital market ke একসাথে লাম্পিং করতে হবে। পলিটিক্যাল ওনারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটা কেউ হাত দিতে চায় না। ক্যাপিটাল মার্কেটের রিফর্মের যে সমস্ত জায়গায় ঘাটতি রয়েছে, এই সমস্ত ঘাটতি পরিপূর্ণভাবে পালন করতে হবে। আলোচকরা জানান, বিগত সরকার বাজারে এতই অনিয়ম করেছিল যে ফ্লোর প্রাইস ব্যবহার করে শেয়ারের দামের পতন ঠেকাতে হয়েছে। সেই খেসারত এখনো দিচ্ছেন বিনিয়োগকারীরা। কুক্ষিগত ছিল। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। লন্ডনে সালমান এফ রহমানের ছেলের জব্দ হওয়া সম্পদ সহ অন্যদের সম্পদও ফিরিয়ে আনার উদ্যোগ শুরু হবে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। বলেন, পাচার হওয়া সম্পদ বিদেশের মাটিতে বিক্রির সুযোগও রাখা হবে না।
সম্পদ ফিরিয়ে আনতে রাজনৈতিক সদিচ্ছার ওপর জোর দিয়েছেন গভর্নর। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের লন্ডনে থাকা 9 কোটি পাউন্ড সমমূল্যের সম্পদ জব্দ করেছে ব্রিটিশ ন্যাশনাল ক্রাইম এজেন্সি। শেখ হাসিনার শাসনামলে তহবিল আত্মসাতের অভিযোগের পর এই পদক্ষেপ নেওয়া হলো বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। ব্রিটেনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, বিদেশে পাচার করা সম্পদ দেশে ফিরিয়ে আনার পাশাপাশি ওই সব যেন বিক্রি করতে না পারে সে ব্যাপারেও কাজ চলছে। আমরা লিগ্যাল প্রসেসটা শুরু করব এটার পরবর্তী ধাপে আমাদের লয়ার থাকবে সেটা, কিন্তু তারা যদি বিক্রি করে চলে যায় তাহলে তো আর লিগ্যাল প্রসেস শুরু করে আমাদের লাভ হবে না। কাজে অ্যাসেট ফ্রিজটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ ধাপ। সম্পদটা আটকে গেলে আর নড়াচড়া করতে পারবে না, বিচারক সিদ্ধান্ত নেবেন যে সেই সম্পদটা তার না বাংলাদেশে। পিকেএসএফ এর একটি ঋণ প্রকল্প উদ্বোধন করতে এসে গভর্নর আরও বলেন, পাচার করা সম্পদ ফিরিয়ে আনতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছার, অন্যথায় এসব ফেরত আসবে না। দুবাই গিয়েছিলাম গত সপ্তাহে, আবার প্ল্যান করছি সিঙ্গাপুরে যাব, আমরা লন্ডনে যাওয়ার প্ল্যান আছে, আবার আমাদের ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স করার প্ল্যান আছে। এগুলো আমাদের কর্মসূচিতে আছে। আমরা এটাকে অ্যাক্টিভলি পলিটিক্যাল সার্কেলে রাখতে হবে। এটা না রাখলে পরে এটা ভুলে গেলে এই সম্পদ আসবে না। এ সময় তিনি বলেন, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদান প্রক্রিয়া পুনর্বিবেচনা করবে বাংলাদেশ ব্যাংক। জানান, ঈদের আগে নতুন টাকা বাজারে ছাড়া হবে, থাকবে না কোনো ব্যক্তির ছবি। এটা আমরা ঈদের আগেই পাবেন আপনারা দেখতে, এবং এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের আয়োজনে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তৃতীয় ও শেষ দিনের মতো অনুষ্ঠিত হচ্ছে আইসিবিসি এক্সপো 2025। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী MS আরেফিন। সরাসরি যাচ্ছি তার কাছে। কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে কিন্তু বসুন্ধরা কনভেনশন সেন্টার আজকে তৃতীয় দিনের মতো আন্তর্জাতিক ব্রডকাস্টিং ও কেবল মেলার তৃতীয় দিনের মতো চলছে, এবং এই মেলার কিন্তু আজকে সকাল থেকেই মেলার গেট খুলে দেওয়া হয়েছে, এবং সকাল থেকেই কিন্তু প্রচুর ক্রেতা দর্শনার্থীর সমাগমে কিন্তু শেষ দিন মুখর হয়ে উঠেছে এই মেলা প্রাঙ্গণ। এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু বিভিন্ন কেবল অপারেটর এবং যারা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু এই মেলায় অংশগ্রহণ করেছেন, এবং তারা বলছেন যে এবার প্রথমবারের মতো দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক এই মেলাটিতে কিন্তু অংশগ্রহণ করতে পেরে তারা অনেক বেশি উচ্ছ্বাস প্রকাশ করছেন। কারণ তারা বলছেন যে এর আগে এই মেলাটি অনুষ্ঠিত হতো দেশের বাইরে, কলকাতা, পশ্চিমবঙ্গ সহ চায়নার মতো দেশে, সেখানে কেবল অপারেটর এবং ইন্টারনেট প্রোভাইডাররা সেসব মেলায় গিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করতেন, কিন্তু এবার প্রথমবারের মতো দেশে মেলা আয়োজন হয়, কিন্তু তারা অনেকটাই উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবার মূলত নতুন প্রযুক্তির সাথে মেলবন্ধনের মাধ্যমে ব্রডকাস্ট খাতকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার এই স্বপ্ন থেকেই কিন্তু আয়োজকরা এবারে মেলা আয়োজন করেছেন। তারা বলছেন যে এবারের এই প্রদর্শনীটি যদি বাস্তবায়িত হয় তাহলে টেলিভিশন রেটিং পয়েন্ট বা টিআরপির স্বচ্ছ একটি হিসেব কিন্তু এবার এই মেলার মাধ্যম থেকে পাওয়া যাবে। এবং এবার এই মেলায় কিন্তু অংশ নিয়েছে বিভিন্ন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, বিভিন্ন টেলিকম খাত এখানে রয়েছে, বিভিন্ন টেলিভিশন চ্যানেল, দেশের স্বনামধন্য 8 থেকে 10টি টেলিভিশন চ্যানেল এখানে অংশ নিয়েছে। এছাড়া বাংলাদেশের স্যাটেলাইট কোম্পানিও কিন্তু এখানে অংশ নিয়েছে। এছাড়া ভারত, ভিয়েতনাম সহ টোটাল মোটামুটি প্রায় 96টিরও বেশি প্রতিষ্ঠান কিন্তু এখানে অংশ নিয়েছে। এবং এবারের মেলা থেকে তারা আশা করছেন যে দেশের প্রত্যন্ত অঞ্চলে যে কেবল অপারেটর এবং ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন প্রযুক্তির অভিজ্ঞতা এখান থেকে নিতে পারলেন। এবং আজকে এই মেলাটির সন্ধ্যা 7টায় একটি জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু এবারের এই মেলাটি শেষ হবে বলে তারা জানিয়েছেন। এবং এই মেলাটি প্রতি বছর যেন আয়োজন করা হয় সেই দাবি কিন্তু জানিয়েছেন এখানকার আগন্তুক দর্শনার্থী এবং সংশ্লিষ্টরা। সো এই মুহূর্তে আমার কাছে মেলাপ্রাঙ্গণ থেকে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বসুন্ধরা কনভেনশন সেন্টারে। অনিন্দ সুন্দর দ্বীপ, নেই কোলাহল, নেই চিরচেনা ব্যস্ততা। পরিবেশ রক্ষায় গত মার্চ থেকে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে বন্ধ পর্যটক যাতায়াত। এতে দ্বীপের ছেঁড়াদিয়া ও ডিয়ার মাথা খ্যাত মিনি সুন্দরবন ফিরে পেয়েছে নতুন প্রাণ। তবে সাগরে মাছ শিকার কিংবা পর্যটন ঘিরে যাদের জীবিকা, সেসব মানুষ আছেন চরম সংকটে। সেন্ট মার্টিন ঘুরে এসে মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সেন্ট মার্টিন অন্য সময় বছরে পর্যটকদের জন্য খোলা থাকতো 5 মাস। এই মৌসুম থেকে
মাত্র 3 মাসের জন্য খোলা রাখার সিদ্ধান্ত সরকারের। সে অনুযায়ী 1 ফেব্রুয়ারি থেকে 9 মাসের জন্য পর্যটক নিষিদ্ধ করা হয়। সেন্ট মার্টিনের মিনি সুন্দরবন, স্থানীয় নাম দিয়ার মাথা, যেখানে এখন জন্মাচ্ছে নতুন নতুন গাছ। উপরে সবুজের সমারোহ, নিচে পাথর আর সমুদ্রের ছোট ছোট ঢেউ। এটা আল্লাহ দেব এমন একটা জায়গা, ডিলি জায়গাগুলো হলো চেস হয়ে যায়, পরিবেশগুলো উন্নত মানের হয়ে যায়। তবে কষ্টে আছেন দ্বীপের বাসিন্দারা। দ্বীপের শত শত পরিবার জীবিকার অনিশ্চয়তায় দিশেহারা। সেন্ট মার্টিনের অবস্থান মিয়ানমারের বিরোধপূর্ণ রাখাইন প্রদেশের কাছে, তাই বছরের 12 মাসই তৎপর কোস্টগার্ডের সদস্যরা। কোস্টগার্ড বলেন বা অন্যান্য বাহিনী বলেন, অন্যান্য সংস্থা বলেন, তার যতটুকু সর্বাত্মক সহযোগিতা করা প্রয়োজন আমরা অবশ্যই করব। 8 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটির জনসংখ্যা প্রায় 11,000। নানামুখী সংকটে দ্বীপের বাসিন্দারা, অনেকের কাটছে অনাহারে অর্ধাহারে, তাই দ্রুত তাদের জীবিকার সংস্থান করার দাবি। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এবারে দেশের বাইরের খবর। গেল 4 দশকে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসী হামলায় 20,000 ভারতীয়র প্রাণ গেছে বলে দাবি করেছে নয়াদিল্লি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে কথা বলেন সংস্থাটিতে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি। এদিকে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের আইএসপিআর এর প্রধান বলেন, মিথ্যা বর্ণনার উপর ভিত্তি করে ভারত আগুন নিয়ে খেলা করছে। গত মাসে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় পর্যটক নিহতের জেরে ভারত পাকিস্তান উত্তেজনা হামলা পাল্টা হামলায় রূপ নেয়। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনও দুদেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পাল্টাপাল্টি দোষারোপের মধ্যে এবার জাতিসংঘে পাকিস্তানকে এক হাতে নিয়েছেন সংস্থাটিতে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি পরবর্তনিনী হরিশ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেন, 1960 সালের সিন্ধু চুক্তিকে বন্ধুত্বের প্রতীক বললেও পাকিস্তান বারবার যুদ্ধ ও হামলা চালিয়ে সেই চেতনায় আঘাত করছে। গেল 4 দশকে পাকিস্তানের মদদে ভারতে সন্ত্রাসী হামলায় 20,000 ভারতীয়র প্রাণ গেছে বলেও দাবি করেন পরবর্তনেনী হরিশ। শুধু তাই নয়, পানি ব্যবস্থাপনার আধুনিক প্রযুক্তি ও নানা উপায় থাকলেও পাকিস্তান বারবার বাধা দেওয়ার পাশাপাশি পুরনো বাঁধ ও প্রকল্প সংস্কার কার্যক্রম আটকে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের আইএসপিআর এর প্রধান বলেন, মিথ্যা বর্ণনার উপর ভিত্তি করে ভারত আগুন নিয়ে খেলা করছে। সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আরো বলেন, পাকিস্তান ভারত দুই দেশই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, তাদের মধ্যে সামরিক সংঘাত অত্যন্ত বোকামির কাজ। তার অভিযোগ, ভারত বেশ কিছুদিন ধরে এমন পরিস্থিতি তৈরির চেষ্টা করছে যেখানে সামরিক সংঘাতের সুযোগ রয়েছে। এরই মধ্যে দুই দেশের আকাশসীমায় পারস্পরিক নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় পাকিস্তানের আকাশসীমায় আগামী 24 জুন পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে ভারতীয় এয়ারলাইন্সের বিমানগুলোর উপর। ভারতও 23 জুন পর্যন্ত সব ধরনের পাকিস্তানি ফ্লাইটের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, যা শুরু হয় গেল এপ্রিল মাসের 23 তারিখ থেকে। নাদিম মারজান, সময় সংবাদ। দুপুর 12টার পরিবর্তে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকিট অনলাইনে পাওয়া যাবে রাত 8টা থেকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে যা নিশ্চিত করেছে বাফুফের কম্পিটিশন কমিটি। আগামী 10 জুন এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। হামজা, সমিত ও ফাহমিদুলকে ঘিরে দর্শকদের আগ্রহের তুঙ্গে এই ম্যাচ। কালোবাজারি ঠেকাতে ম্যাচের সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেয় বাফুফে। দায়িত্ব দেওয়া হয় টিকেফাই.লাইভ নামের এক কোম্পানিকে। মোবাইল নম্বর, ইমেইল ও জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধনের পর টিকিট কিনতে পারবেন দর্শকরা। এক আইডি দিয়ে সর্বোচ্চ 5টি টিকিট কেনা যাবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, থাকছেন অন্য উপদেষ্টারাও, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। একনেকের নিয়মিত সভার পর রুদ্ধদ্বার বৈঠক। বিএনপি জামাতের সঙ্গে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বৈঠক ঐক্য বাধ্যতামূলক নয় মন্তব্য মঈন খানের। নির্বাচনের জন্য সরকারকে বাধ্য নয়, সহযোগিতার আশ্বাস শফিকুরের। এবং 1-11-এর আভাস পাচ্ছে এনসিপি। বিচার সংস্কার, জুলাই ঘোষণা ও ভোটের রোডম্যাপ একসঙ্গে প্রকাশের আহ্বান। 2 ছাত্র উপদেষ্টার সঙ্গে দলের সম্পর্ক না থাকার দাবি। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।